আমি নবনীতা চৌধুরী। এই ঠিকানায় hello-nabanita@gmail.com এই ঠিকানায় আপনাদের চিঠি লিখতে বলেছিলাম 15ই জানুয়ারি যখন নবনীতা চৌধুরীর বয়ান শুরু করি সেই দিনটি থেকে। এবং আপনারা জানেন যে আপনারা অনেকেই আমাকে hello-nabanita@gmail.com এ চিঠি লিখেছেন এবং অনেকে আমি উত্তর দিয়েছি ব্যক্তিগতভাবে। তবে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রতি সপ্তাহে এই ঠিকানায় আপনারা যেসব চিঠি লিখবেন তা পড়ে শোনাবো, সেটা এখনো করা হয়ে ওঠেনি। এই 1 মার্চ থেকে এই কথা দিলাম যে প্রতি সপ্তাহে শনিবার আপনাদের চিঠি পড়ব এই অনুষ্ঠানে। আপনারা আসলে বিপুল সাড়া দেখিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আলোচনা করেছেন। আমি যে বয়ান তুলে ধরার চেষ্টা করেছি নবনীতা চৌধুরীর বয়ান এই অনুষ্ঠানে, তা নিয়ে সেসব বিষয় নিয়ে আগ্রহ দেখিয়েছেন। আপনাদের বিপুল সাড়া, অনুপ্রেরণা, ভালোবাসা বরাবরের মতো মাথায় তুলে রেখেছি এবং বরাবরের মতো আপনাদের চিন্তা, আমার চিন্তাকে পরিশীলিত করতে, আমার চিন্তাকে আরো ধারালো করতে কিংবা আসলে অনেক ক্ষেত্রে চিন্তার দুয়ার খুলে দিতে সাহায্য করেছে। আপনারা অনেকে চিঠিতে আপনাদের উদ্বেগ, উৎকণ্ঠা, সংশয়, আবার অনেক সময় আশাবাদের কথা জানিয়েছেন বাংলাদেশ সম্পর্কে, ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে। আপনাদের একটা বিরাট অংশ এই মুহূর্তে কমফোর্টেবল ফিল করেন নাই, আপনারা স্বচ্ছন্দ বোধ করেন নাই যে আপনাদের চিঠিগুলো পড়ে শোনানো হোক, বা আপনারা স্বচ্ছন্দ বোধ করেন নাই যে আপনাদের নাম পরিচয় পাঠ করা হোক। সেই বিষয়টিও আসলে চিন্তার খোরাক যোগায়, সেই বিষয়টিও ভাবতে বাধ্য করে যে কোন পরিস্থিতিতে আসলে নিরাপত্তা নিয়ে বা দেশ নিয়ে সংশয়, সম্ভাবনা কিংবা উদ্বেগের কথা আমরা হয়তোবা প্রকাশ্যে বলতে চাইছি না। কাজেই সম্ভাবনাগুলো ইতিবাচক হোক, সংশয়গুলো কেটে যাক, উদ্বেগ মুক্ত একটা বাংলাদেশের দিকে আমরা হাঁটি, সেই প্রত্যাশা তো সকলেরই। আমি চিঠিপত্র পড়া শুরু করি। প্রথম যে চিঠিটি পড়ব, আবরার খান লিখেছেন ঢাকা থেকে, আবরার মোহাম্মদ ওয়ারিস খান। তার উদ্বেগ ভোটার তালিকা নিয়ে। তিনি বলছেন তিনি থাকেন বনানীতে আর তার বাবা মা থাকেন বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে। তো তিনি লিখছেন যে 20 জানুয়ারি 2025 একটা ইংরেজিতে লেখা চিঠি। সে সময় তারা নির্বাচন কমিশন থেকে দুটো SMS পান যে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে তথ্য আপডেটের কাজ শুরু করবে এবং ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হবে 30 জানুয়ারি 2025-এর মধ্যে। এবং সেই সময়ে তারা সংবাদ মাধ্যম থেকে জানেন যে মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদও দেওয়া হবে। 8 ফেব্রুয়ারি আবরার খান যখন এই চিঠি লিখছেন তিনি বলছেন যে তার আগের দিন তারা আবার একটা SMS পেয়েছেন যে যারা নতুন করে তালিকাভুক্ত হয়েছেন তাদেরকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। আবরার খানের উদ্বেগের কারণ হচ্ছে যে কেউ যেহেতু তাদের বাড়িতে আসেনি ভোটার তালিকা হালনাগাদের কাজে, যেমনটা তারা SMS থেকে জেনেছিলেন, তার উদ্বেগের কারণ হচ্ছে যে তাহলে কি মৃত ব্যক্তি হিসেবে তিনি, তার বাবা মা মানে তার পরিবারের সদস্যরা বাদ পড়ে যেতে পারেন, এমন করে অনেকেই ভোটাধিকার হারাতে পারে এবার এই হালনাগাদের কাজের সময়। যখন তিনি লিখছেন যে কোথাও কোনো অ্যাওয়ারনেস মানে সচেতনতামূলক যে ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে এই বিষয়ে কোনো প্রচারণা চোখে পড়েনি তার, আর বাড়ি বাড়ি এসেও কাউকে সেই হালনাগাদ করতে দেখেননি। কাজেই তিনি লিখছেন যে আই মাইট বি ওভার থিঙ্কিং বাট আই ফেল্ট লাইক শেয়ারিং মাই ভিউজ উইথ ইউ। মানে আমি হয়তো বেশি চিন্তা করছি এই ভোটার তালিকা নিয়ে, কিন্তু নিশ্চয়ই মানে এই একটা ভোটের জন্য অনেক বছরের অপেক্ষা, যে ভোটে সকলে সানন্দে আনন্দে সকলে মিলে ভোট দিতে যেতে চান, সকল দলের অংশগ্রহণ চান। কাজেই এই ভোটার তালিকা নিয়ে উদ্বেগ থাকবে, সেটাই স্বাভাবিক। আবরার খান, আমার মনে হয় আপনি খুব যুক্তিসঙ্গত একটি প্রশ্ন তুলেছেন। মাহিরা মহসিনা লিখছেন পুলিশ মারলে, পুলিশ মরলে, পুলিশ ধরলেই কি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে? ছোট ছোট পুলিশ অফিসারের বিচার করলেই কি আওয়ামী লীগের বিচার হয়ে যাবে? আওয়ামী লীগ আর পুলিশ কি সমার্থক? পুলিশকে দুর্বল করে, পুলিশকে ধ্বংস করে কার লাভ হচ্ছে?
কি লাভ হচ্ছে? গত 6 মাসে সেনাবাহিনী, যৌথ বাহিনী, বিশেষ বাহিনী কি পুলিশের বিকল্প হতে পেরেছে? পুলিশের নিষ্ক্রিয়তার ফলে অপরাধ বেড়েছে, এটা সরকার বুঝেছে, কিন্তু পুলিশের উপর অবিচারের ফলে যে এমন নিষ্ক্রিয়তা, তা কি সরকার বুঝেছে? মাহিরা মহসিনা লিখছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য এসব প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। সিনিয়রদের আদেশ পালন করে ছোট ছোট অফিসার কেন ভিক্টিমাইজ? না হলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য এসেও এদেশ শান্ত করতে পারবে না। ধন্যবাদ মাহিরা মহসিনা আপনার এই চিঠির জন্য। আপনার এই উদ্বেগ, আমার মনে হয় এই উদ্বেগ এবং এই প্রশ্নগুলোর সঙ্গে আমার মনে হয় বাংলাদেশের সিংহভাগ মানুষ এখন একমত হবেন। মাজারুল ইসলাম মনসুর তিনি লিখছেন যে তিনি সিদ্ধেশ্বরী কলেজের একজন ছাত্র এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আমার মতো, আমি তার চিঠিটি পড়ছি, বৈষম্য বিরোধী আন্দোলনে আমার মতো অনেকেই অংশগ্রহণ করেছে, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে আমার নিজ গ্রামে অসংখ্য নিরীহ মানুষের বাড়িঘরে আগুন ও লুটপাট চালানো হয়। যারা আওয়ামী লীগ করে না এমন অনেকেই হামলার শিকার হয়। আমার নিজ বড় ভাই স্থানীয় বাজারের একজন ব্যবসায়ী, তিনি কোনো রাজনীতির সাথে জড়িত নয়, কিন্তু তার নামেও মামলা দিয়ে চাঁদা দাবি করা হয়। এভাবে আমার দেখা অনেক নিরীহ মানুষ এই আন্দোলনের পর হয়রানির শিকার হয়। এই সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে কিছু বলতে গেলেই ট্যাগ দেওয়া হয়, দোসর বা দালাল বলা হয়। এখন আমার নিজের কাছে অনেক অনুতপ্ত হয়ে এই ভেবে যে কেন এই আন্দোলনে যোগ দিলাম। যদি এই আন্দোলন সফল না হতো তাহলে তো আর গ্রামে গ্রামে এই অশান্তি তৈরি হতো না। যেটার জন্য আন্দোলন করতে গিয়েছি সেটি তো পাইনি, বরং নিজের এলাকার নিরীহ মানুষকে ক্ষতিগ্রস্ত হতে দেখেছি। আমার মনে হয় এই আন্দোলন বৈষম্য বিরোধী ছিল না। আমি অনেক হতাশ। ধন্যবাদ মাজারুল ইসলাম মনসুর আপনাকে এই চিঠির জন্য। এই যে বিভিন্ন এলাকায়, ঢাকা এবং ঢাকার বাইরে, আমার hello-nobonita@gmail.com এই চট্টগ্রাম থেকে, ময়মনসিংহ থেকে, কুমিল্লা থেকে লেখা চিঠির কথা এই মুহূর্তে মনে করতে পারছি, আছে যেখানে আসলে একেবারেই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট মানুষ নয়, তারা মামলাবাজির শিকার হচ্ছেন। থানায় তাদের নামে মামলা হয়েছে এবং সেই মামলা থেকে ছুটতে নানা রকম অর্থকড়ির বিনিময় করতে হচ্ছে এমন লিখছেন, এমনকি এলাকা থেকে পালিয়ে থাকতে হচ্ছে। তো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হলেও সেটা ন্যায়সঙ্গত কিনা সে প্রশ্ন তো থেকেই যায়, কিন্তু অনেক সাধারণ মানুষ আসলে এই নিয়েও একটা নিরাপত্তাহীনতা, ভোগান্তি এবং এলাকা ছাড়া হওয়ার মতো বড় ধরনের দুর্ভোগ এবং দুঃসহ যন্ত্রণার শিকার হচ্ছেন। এই চিঠিগুলোর মধ্য থেকে পড়লাম মাজারুল ইসলাম মনসুরের চিঠিটি। যেই আপনাদের যে বিপুল সাড়া আসলে নবনীতা চৌধুরীর বয়ান শুরু হতে না হতেই পেয়েছি, এই কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সঙ্গে থাকবার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য, মন্তব্য করবার জন্য প্রতিটি মন্তব্য আমি পড়ি। গত 1.5 মাসে যেই বয়ানগুলো তৈরি করেছি তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ দেখেছেন ইউটিউবে। আমি ইউটিউবের সংখ্যাগুলো এবং মন্তব্যগুলো থেকেই কিছু পড়বো। সবচেয়ে বেশি মানুষ, মানে সবচেয়ে বেশি আপনারা যেই স্টোরিটা দেখেছেন সেটা হচ্ছে ক্ষমতার খুব কাছে জামায়াতে ইসলামী। ওই বয়ানে আপনাদের মনে থাকবে আমি বলার চেষ্টা করেছি যে জামায়াতে ইসলামী এতটা গুছিয়ে, এতটা সুসংহত এবং সংগঠিতভাবে এবং রাজনীতির এখন যে হিসেব নিকেশ চলছে তাতে ক্ষমতার এত কাছাকাছি এর আগে আর কখনো চলে যেতে পারেনি। তো সেই বয়ানটি এখন পর্যন্ত 2,85,000-এর কিছু বেশি মানুষ দেখেছেন এবং সেই বয়ানে যেসব মন্তব্য আপনারা করেছেন তা থেকে কয়েকটি পড়ি। মোহাম্মদ কফিল ইসলাম লিখছেন, নবনীতা চৌধুরী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে বাংলাদেশের একটা সংবিধান আছে, সেই সংবিধান অমান্য করলে রাষ্ট্রদ্রোহিতা মামলা হয়। বুঝতে হবে সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাই যদি হয় ইসলামের একটা সংবিধান আছে, কোরআনের শাসন কায়েম করতে হবে, এটা 100% লজিক। যে দেশের 90% মুসলিম সেই দেশের মুসলিম কোরআনের শাসন চাইবে, এটাই ঠিক। ইসলাম কখনো নারীকে মাইনাস করে না। আমাদের ইসলাম ধর্মে নারী নেতৃত্ব হারাম, এটা কোনো ইসলামিক দলের ফর্মুলা না। মোহাম্মদ কফিল ইসলাম লিখছেন, আর নারীকে ইসলাম সম্মান দিয়েছে, দেনমোহর দিতে হবে, যৌতুক নেওয়া যাবে না,
পুরুষ হয় আপনার ভাই, না হয় আপনার বাবা, অথবা আপনার ছেলে, না হয় আপনার হাজব্যান্ড। এ কারণে পুরুষ যদি নেতৃত্বে যায়, মা বোন কোনো অংশে বাদ পড়েনি। ইসলাম কোনো নারী বিদ্বেষী না। সর্বশেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কালোকে কালো, সাদাকে সাদা বলার জন্য। সঠিক বিশ্লেষণ করলে জাতি আপনাকে মনে রাখবে। মোহাম্মদ কফিল ইসলাম, আপনাকে ধন্যবাদ এই চিঠির জন্য এবং আপনার নিজস্ব মতামত যে আমার সঙ্গে শেয়ার করেছেন সেজন্যও বিশেষভাবে ধন্যবাদ। আমি এরপর আকলিমা খাতুনের চিঠি পড়তে চাই। আকলিমা খাতুন ওই জামাতে ইসলামী ক্ষমতার খুব কাছে। এই বয়ানটির নিচে আকলিমা খাতুন লিখছেন, সত্য অনুধাবন, সত্য প্রকাশ ও সত্যের সঙ্গী হয়ে কাজ করলে একদিকে নিজের মর্যাদা বাড়ে, অন্যদিকে দেশকে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়া যায়। সাহসের সাথে আপনি তা করে যাবেন শত প্রতিকূলতায়। এ প্রত্যাশা জনগণের ও সৃষ্টিকর্তার। অনেক অনেক কৃতজ্ঞতা আকলিমা খাতুন, আমার জন্য দোয়া করবেন। এবং তিনি খুব সুন্দর একটা কথা লিখেছেন যে সবর ও তাওয়াক্কালে সজ্জিত হলে দুনিয়া ও পরকালে অবশ্যম্ভাবী পুরস্কৃত হবেন। মহাবিশ্বের মহাপরাক্রমশালী, অসীম ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ একক ব্যবস্থাপক। এটা কল্পনা বা অন্ধবিশ্বাস নয়, মহাসত্য। আমি এরপর এই জামাতে ইসলামী ক্ষমতার খুব কাছে এই বয়ানেই আরেকজন মন্তব্য করেছেন। এই মন্তব্যটি পড়তে চাইছি যে যারা অন্যভাবে ভাবছেন তাদের প্রতিনিধিত্বকারী একটি মন্তব্য হিসেবে। তার ইউটিউব আইডি দ্য কন্ডেমড 969, তিনি লিখছেন, আমি গত 6 মাসে 4টি জেলায় ঘুরেছি। জামায়াতের এমপি প্রার্থীদের 95% মানুষ চেনে না। নড়াইল, খুলনা, নওগাঁ ও মাদারীপুর, এই 4 জেলায় গিয়ে দেখেছি আওয়ামী লীগের লোকজন ভোট দিতে না গেলে জামায়াত একটা আসনেও জিতবে না। বিএনপি জামায়াত সাথে নিয়েও আওয়ামী লীগের থেকে খুব বেশি ভোট কখনো পায়নি। জামায়াতও এত জনপ্রিয় হয়ে যায়নি যে বিএনপিকে একা হারাবে। বাস্তবতা এটাই। সোশ্যাল মিডিয়ায় জামায়াত সমর্থক বেশি, কারণ ওদের কর্মকর্মীরা অ্যাক্টিভ বেশি। ভোট হলেই দেখবেন বিএনপির অর্ধেক ভোটও পাবে না। আওয়ামী লীগকে কাছে টানলে ভিন্ন কথা। আমি আসলে ওই বয়ানটি তৈরি করেছি, সেখানে আসলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে সেই নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি, কারণ আমি খুব সম্ভাবনা দেখছি না যে সামনে যে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে। বরং আমি এমন সম্ভাবনা দেখছি যে সেই নির্বাচনে হয়তো বিএনপিও অংশ নেবে না, বা বিএনপিকে তেমন ভাবে সে যা যা হিসাবে নির্বাচনে আসতে চায় সেই হিসেবগুলো তৈরি করে কেউ নির্বাচনে আসতে তেমন ভাবে আহ্বানও জানাবে না। এই পরিস্থিতিতে কি হবে এবং জামায়াত সেখানে কতটা শক্তিশালী অবস্থানে আছে সে বিষয়টি আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। বর্তমান বাস্তবতায় যেখানে আমি দেখি আওয়ামী লীগবিহীন নির্বাচন এবং হয়তো বিএনপি বিহীন। 2,08,000-এর বেশি মানুষ দেখেছেন। সেনাবাহিনীর কাজটা কি? এই ভিডিও থেকে আর বেশি মন্তব্য পড়তে চাই না, তবে দুটো মন্তব্য পড়ি। ভুয়া ভুয়া চিৎকার শুনে যে সেনাবাহিনী লেজ গুটিয়ে পালিয়ে যায় তারা আর যাই হোক যুদ্ধ করার সক্ষমতা রাখে না, এই মন্তব্যটি করেছেন শাহাবুদ্দিন মোহাম্মদ। আর আমি আরেকটি মন্তব্য পড়ছি হাজী ইউসুফ শরীফের। তিনি লিখছেন, সেনাবাহিনী নিজের দেশটাকে শান্তিতে রাখতে পারছে না, এরা কিভাবে বিদেশে বিদেশে শান্তি বাহিনীর সদস্য হতে পারে ভাবতেই আমার অবাক লাগে। 2 লাখের বেশি মানুষ দেখেছিলেন। বাহবা, সাব্বাস, এই তো চাই। এই ভিডিওটি তৈরি করেছিলাম 32 নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার পরের দিন। এবং শাহিন খান লিখছেন যে আপু, যদিও অনেক হাসি পাইছে আপনার কথাগুলো শুনে, কিন্তু আপনার কথাগুলাই বাস্তব, আপনার কথার মানেও বুঝতে পারছি, সহমত আপনার সাথে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নবনীতা চৌধুরীর বয়ান, লিখতে থাকুন hello nobonita@gmail.com এই ঠিকানায়।